আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। পিস্তল সহ 2 কুখ্যাত ডাকাত গ্রেফতার, কাটিগড়া পুলিশের হাতে চলছে জিজ্ঞাসাবাদ। সোনাই চন্দ্রপুরের বাসিন্দাদের অসহনীয় জীবনযাপনের করুণ দৃশ্য ক্যামেরাবন্দি। সরকারি প্রকল্পের কিঞ্চিতটুকু জুটছে না তাদের ভাগ্যে, অভিযোগ এলাকাবাসীর। 14 এপ্রিলের আগে নির্বাচন হলে আসামের মানুষ আরও ভালোভাবে বিহু উদযাপন করতে পারবেন বললেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় ক্ষমতায় আসছে বিজেপি প্রত্যয় হিমন্তের। তারাপুর ও তোপখানা গাঁও পঞ্চায়েত সচিব শিলচরের টুলটুল ভট্টাচার্য প্রয়াত। থিয়েটার অ্যাক্টার্স লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। পিস্তল সহ 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করলো কাটিগড়া পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। এক বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। অস্ত্রসহ 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করলো কাটিগড়া পুলিশ। মঙ্গলবার রাতে কাছাড় পুলিশ কাটিগড়ার একটি পেট্রোল পাম্প থেকে 2 দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃত ডাকাতদের নাম আব্দুল আজিজ ও অন্যজন আব্দুল ওয়াব বলে জানা গেছে। কাছাড় পুলিশ ডাকাতদের কাছ থেকে পিস্তল সহ 3 রাউন্ড তাজা কার্তুজ, 250 গ্রাম নকল সোনা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এই ধৃত 2 ডাকাত জাতীয় সড়কে সংগঠিত ডাকাতের বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। এ নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। বিশেষ সূত্রে আমি গম পাইছিল যে কিছু দুষ্কৃতিকাৰীয়ে অবৈধ অস্ত্ৰ কিছু কঢ়িয়াই ফুৰিছিল আৰু তেওঁলোকে কিছু অসামাজিক কাম কৰিবলৈ তেওঁলোকে প্ৰচেষ্টা চলাই আহিছিল। আৰু ইয়াৰ সন্দৰ্ভত আমাৰ কাছাৰ পুলিচে এক অভিযান চলায় আৰু অভিযানকালত কাটিগড়াৰ সমীপত যি চৌৰংগী বজাৰ আছে, এই চৌৰংগী বজাৰৰ ওচৰত এক পেট্ৰল পাম্প আছে আৰু পেট্ৰল পাম্পৰ নিকটৱৰ্তী এলেকাত মহম্মদ আব্দুল আজিজ, যাক চানু বুলিও জনাজাত, 34 বছৰ বয়স, তেওঁৰ ঘৰ বিহাৰা, আৰু মহম্মদ আব্দুল ৱাহাব, তেওঁৰ ঘৰ বুৰুঙ্গা PS কালাইন। এওঁলোকক দুয়োকে আটক কৰা হয় আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা এটা .22 mm পিস্তল আৰু তাৰ লগত মেগজিন আছে আৰু তাৰ লগত 3টা লাইভ এমুনেশ্যন আছে আৰু লগত সাসপেক্টেড 2টাকৈ গোল্ড বিস্কুট, যাৰ ওজন প্ৰায় 250 গ্ৰামকৈ এটা বিস্কুট। তাৰ লগত আছিল 2টাকৈ মোবাইল ফোন, সিম কাৰ্ড, স্ক্ৰু ড্ৰাইভাৰ। এই সকলোবোৰ বস্তু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ করা হয়েছে। আর সোনাই চন্দ্রপুর এলাকায় বাসিন্দাদের অসহনীয় জীবনযাপনের করুণ দৃশ্য ক্যামেরাবন্দি। সরকারি প্রকল্পের নামে কিঞ্চিতটুকু জুটছে না তাদের ভাগ্যে, অভিযোগ এলাকাবাসীর। দরিদ্র সীমার নিচে যত মানুষ আছেন সবাইকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের ব্যবস্থা করে দিয়েছে সরকার। তবে কিছু মানুষ এখনো আছেন যারা আদিম যুগের ঘরে বসবাস করছেন।
সোনাই সমষ্টির অন্তর্গত চাঁদপুর জিপির রাইজিং রাইজ নামক একটি এনজিও চাঁদপুর জিপিতে ভিজিট করে সংবাদ মাধ্যমকে সাথে নিয়ে তখন বের হয়ে আসে এই সমস্ত চিত্র। জিপিতে এমনও কিছু পরিবার রয়েছেন যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা বঞ্চিত সরকারি আবাস, পিএম কিষাণ, অরুণোদয় এই সমস্ত প্রকল্প থেকে। কিন্তু বিত্তবানদের আছে সরকারি আবাস। বছরের পর বছর সরকারি অফিসের বারান্দায় ঘুরপাক খাচ্ছেন অসহায়রা। জোটেনি সরকারি আবাস, টাকা দিতে না পারায় হচ্ছে না তাদের সরকারি আবাস। চাঁদপুর জিপির রাইজিং রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকটা সোনাই সমষ্টির অন্তর্গত এই একটা আজকে আমরা একটা ঘরে আইছি। এই ঘরটা মানে যেটা ছেলে আমার সামনে, এইটার কোনো মা বাবা নাই, মা বাবা মারা গেছেন, হে একজন একলা মানে থাকে। মানে আজকে এই ঘরটা মানে তারে একটা যদি ঘর দেওয়া হইতো তো কমসে কম এই ঘরের ভিতরে হে বসবাস করে থাকতো। কিন্তু এই হে নিরীহ এক নিরুপায়, হে এত বেশি মানে হে চালাক না। তো এইরকম এইটা মানে এই অবস্থায় এখন আমাদের জিপির কাছে বলে দেওয়া হয়েছে, বলে আগেও নাম তার বাবা থাকতেও নাম দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা ইন্দিরা আবাস বা মুখ্যমন্ত্রী মানে আবাস আজ গত 10-15 বছর থেকে একটা ঘর এগুলার তার কাছে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী আবাস একটাও এখনও পায়নি। 14 এপ্রিলের আগে নির্বাচন হলে আসামের মানুষ আরও ভালোভাবে বিহু উদযাপন করতে পারবেন বললেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপুল জয় হাসিল করবে বিজেপি প্রত্যয় হিমন্তের। 14 এপ্রিলের আগে নির্বাচন হলে আসামের মানুষ আরও ভালোভাবে বিহু উদযাপন করতে পারবেন। আজ এক প্রতিক্রিয়ায় একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপুল জয় হাসিল করবে বিজেপি প্রত্যয় ব্যক্ত করেন হিমন্ত। বিহুর আগে লোকসভা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী। আজ নজিরার চকিমুখ এইচএস স্কুলের মাঠে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগদান করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রেশন কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে একাধিক সুবিধার আওতায় আনার কথা ভাবছে সরকার। পূর্বে রেশন কার্ড কেবলমাত্র রেশন সামগ্রী বিতরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন রেশন কার্ড রেশন সামগ্রীর পাশাপাশি স্বাস্থ্যের অধিকারও সুনিশ্চিত করবে। এছাড়াও আগামীতে রেশন কার্ড ধারকদের অন্যান্য সুবিধা প্রদানের চিন্তাভাবনা করছে সরকার, জানান তিনি। দিনত অহা 2-3 বছৰৰ ভিতৰত আমি এই ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালৰ মুৰব্বীজনক প্ৰধানমন্ত্ৰীৰ বীমা দুৰ্ঘটনা আৰু প্ৰধানমন্ত্ৰীৰ যিটো মৃত্যুৰ ইঞ্চুৰেঞ্চ স্কিম আছে, সুৰক্ষা যোজনা, এই তাৰ আমি বিনামূলীয়া হিতাধিকাৰী কৰিব খুজিম, যাতে প্ৰত্যেকটো পৰিয়ালত এটা সুৰক্ষা থাকে। পঞ্চমতে আমি অহা বছৰ অৰুণোদয় আঁচনিটো ৰিষ্ট্ৰাকচাৰ কৰিব খুজিছোঁ, যাতে প্ৰত্যেক ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালত লাহে লাহে আমি অৰুণোদয় আঁচনি দিব পাৰোঁ। তাৰমানে অসমত 52 লাখ পৰিয়ালৰ হাতত ৰেচন কাৰ্ড আছে, 52 লাখ অৰুণোদয় একেবাৰে নহ'ব, কিন্তু 2-3 লাখকৈ যদি প্ৰত্যেক বছৰে আমি হিতাধিকাৰী বঢ়াই যাওঁ, তেতিয়াহ'লে 2026-27 চনত আমি আমাৰ লক্ষ্যত উপনীত হ'ব পাৰিম। ইয়াক কয় চেচুৰেশ্যন বুলি, তাৰমানে 100% আঁচনিৰ সফলতা এই দিশত এতিয়া আমি লাহে লাহে আগবাঢ়িব খুজিছোঁ। আমি অৰুণোদয় পলিটিক্সৰ লগত লিংক কৰা নাই, কিন্তু প্ৰত্যেক বছৰে অৰুণোদয়ত কিবা নহয় কিবা নতুনত্ব আহে। গতিকে এইবাৰৰ বাজেটতো ৰাইজে কিবা ডেফিনেটলি নতুনত্ব শুনিব পাব, কিন্তু আমি ইলেকশ্যন বুলি অৰুণোদয়ক একো নকৰোঁ, কাৰণ আমি হিতাধিকাৰীক বহুত বেছি ৰাজনীতিকৰণ কৰিব নোখোজোঁ। নিজস্ব নিয়মত এইবিলাক চলি থাকক। তারাপুর ও তোপখানা জিপির সচিব শিলচরের টুলটুল চক্রবর্তী প্রয়াত। আসাম জিপি সেক্রেটারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা তারাপুর জিপি ও তোপখানা জিপির জিপি সচিব টুলটুল ভট্টাচার্য প্রয়াত। বুধবার সকাল 5টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর অকাল প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে টুলটুল ভট্টাচার্যের প্রয়াণে শিলচর সুভাষনগর অগ্রণী ক্লাবের সদস্যরা শোক ব্যক্ত করেন। তারা বলেন, এই পাড়াতেই তার ছেলেবেলা কেটেছে। অতি অমায়িক স্বভাবের ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণ কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না তারা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে তাঁর জীবনের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন তারা। তাঁর অকাল প্রয়াণে অগ্রণী ক্লাবের 50 বছরের অনুষ্ঠান স্থগিত রেখেছেন বলে জানান তারা।
অকাল প্রয়াণে আমাদের ক্লাবের সকল সদস্যরা আমরা সুখার্ত। তার জন্য আমরা আজকে একদিনের প্রোগ্রাম আমরা স্থগিত করেছি। আমরা ক্লাবের পতাকা অর্ধন আমরা করেছি। আমাদের টুটুল ভট্টাচার্য উনি আমাদের ক্লাবের একজন সক্রিয় ব্যক্তিত্ব আমি বলতে পারি। আমি ছোটোবেলা যখন ছিলাম আমরা দেখতে পেয়েছি ওনার নেতৃত্বে আমাদের ক্লাব ফার্স্ট ডিভিশনে ক্রিকেটে উঠেছে। উনি ক্যাপ্টেন ছিলেন। ওর সুখের জন্য কালকে থেকে আবার যথারীতি আমাদের অনুষ্ঠান হবে। ও আমাদের পাড়ার ক্লাবের অনেক কিছু ছিল। ক্লাব একসময় আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে উঠেছিল এবং ওই ছিল ক্যাপ্টেন। ওরই প্রচেষ্টায় এবং ওর অক্লান্ত পরিশ্রমে এবং আরেকজন আমাদের পাড়ার ওর টিমেরই প্লেয়ার ছিল কাজু চক্রবর্তী। ও কিছুদিন আগে অকালে চলে গেল, আজকে টুলটুল চলে গেল হঠাৎ করে। তাই আমরা খুবই মর্মাহত, যা বলে বোঝানোর নেই। ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে জোর প্রস্তুতি, পুলিশ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অভ্যাস সম্পূর্ণ। জেলা জুড়ে নিরাপত্তা রক্ষী বাহিনীর টহল চেকিং। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে শিলচর সহ গোটা জেলা জুড়ে। এদিকে শিলচরে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান পুলিশ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুশীলন সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রতি বছর জেলার বৃহৎ সংখ্যক লোক পুলিশ প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠানে সামিল হয়ে থাকেন। প্রজাতন্ত্র দিবসকে ঘিরে জনসাধারণকে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে বিশেষ নজর রেখেছে কাছাড় পুলিশ প্রশাসন। শহরের ট্রাফিক সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার রয়েছে প্রশাসন। কাছাড় জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি জেলার আন্তর্জাতিক সীমান্তেও বিএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন টহলদারি শুরু করেছে। উদ্দেশ্য, আন্তর্জাতিক সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। প্রজাতন্ত্র দিবসকে সুন্দর ও সফল করতে জনগণের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে জেলা জুড়ে নিরাপত্তা রক্ষী বাহিনীর টহল অব্যাহত রয়েছে, চলছে নাকা চেকিং। আমাৰ ইয়াতে আজি চূড়ান্ত যি ৰিহাৰ্চেল আজি আমাৰ চলি আছে গণৰাজ্যৰ কুচকাৱাজৰ কাৰণে। আৰু ইয়াত এই যি শিলচৰৰ সদৰ থানত কাছাৰ জিলাত যি উদযাপন হয় গণৰাজ্য দিৱস, লোকসকলে বহুত আনন্দ আৰু উৎসাহৰ সৈতে তেওঁলোকে আগ্ৰহেৰে ইয়াত ভাগ লয়। গতিকে আমি ভাবিছোঁ যে তেওঁলোকে এইবাৰো সুন্দৰভাৱে শৃংখলাবদ্ধভাৱে আৰু নিৰাপত্তাজনিত সকলো দিশ চোৱা চিতা কৰি তেওঁলোকে এই বৃহৎ সংখ্যক লোক এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিব আৰু সুন্দৰভাৱে উদযাপন কৰিব। আৰু ইয়াৰ কাৰণে যাতে লোকসকলৰ যাতে কোনো অসুবিধা নহয়, সাধাৰণ ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, ট্ৰেফিকৰ কাৰণে যাতে অসুবিধা নহয়, সকলো ধৰণৰ পুলিচি বন্দোবস্ত আমি কৰিছোঁ। তাৰ কাৰণে আমাৰ সীমামূৰীয়া অঞ্চলবিলাক আছে, সীমামূৰীয়া অঞ্চলবিলাকতো আমি অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আমি কৰিছোঁ। আৰু তাৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় আমাৰ সীমা আছে, আন্তঃৰাষ্ট্ৰীয় সীমাতো আমাৰ BSFৰ লগত মিলি আমি তাত টহলদাৰী ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই গণৰাজ্য দিৱস সুন্দরভাবে আর শৃঙ্খলাবদ্ধভাবে সমাপন হব। করিমগঞ্জে আয়োজিত 45তম নেতাজি মেলার উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে এবারও সীমান্ত জেলা করিমগঞ্জে নেতাজি মেলার আয়োজন করা হয়। 45তম এই নেতাজি মেলা ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মিন আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সীমান্ত শহরে আয়োজিত 45তম এই ঐতিহাসিক মেলা ও প্রদর্শনীকে সুন্দর ও সফল করে তুলতে করিমগঞ্জ বাসীর সহযোগিতা কামনা করেছেন আয়োজক সংস্থা করিমগঞ্জ পৌরসভা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস ও উপপুরপতি সহ সকল ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন। তো করিমগঞ্জের যারা সুধীজন, দিগ্গজ সমাজ যারা, তারা এই প্রয়াস আরম্ভ করেছিলেন। নেতাজি আজকের দিনে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে এক আদর্শ পুরুষ, ভারতবর্ষের কাছে তো অবশ্যই।
এই ক্ষেত্রে যখনই যারাই ক্ষমতায় থাকেন, দায়িত্বে থাকেন, পৌরপতিরা আছেন, সরকার আছেন, কেউ না কেউ আসেন, সঙ্গ দেন। আজকের দিনে আমাকেও আহ্বান করা হয়েছিল। আমি এই জেলা আয়ুক্ত তিনি সঙ্গে আছেন, পৌরপতি সঙ্গে আছেন, আমার ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধার জেলার সভাপতি আছেন, প্রাক্তন আমাদের যিনি এই অঞ্চলের বিধায়ক ছিলেন 4 বার এবং আজকের দিনও যিনি চেয়ারপারসন আমাদের এসটিসি, ঠিক এরকম করে অনেক জ্ঞানী গুণীজন, অনেক কমিশনাররা যারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আর এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরা আজকে খুব সুন্দর করে যাতে এই মেলা অনুষ্ঠিত হয় আর নেতাজির চর্চা, নেতাজির চিন্তায় আমরা এই কদিন অতিবাহিত করতে পারি, তার জন্য এই আয়োজন করেছেন। বিজেপি দলের দেওয়াল লিখন প্রক্রিয়া শিলচরের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার দুপুর থেকে শিলচর সুভাষনগরের অগ্রণী ক্লাবের ময়দানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় 15টি কাউন্টার বানিয়ে এই রেশন কার্ডের হিতাধিকারীদের সুবিধার্থে বিজেপি দলের নেতাকর্মীদের সহযোগিতায় রেশন কার্ডগুলো বণ্টন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিগত দিনের কংগ্রেস সরকারের নেতা মন্ত্রীদের দ্বারা হওয়া দুর্নীতির কারণে আজও জনগণকে কষ্ট পোহাতে হচ্ছে। জনগণের হিতে বিজেপি দুর্নীতিমুক্ত ও সুশাসিত সরকার চালিয়ে যাচ্ছে কেন্দ্রে ও রাজ্যে। এরই উদাহরণ হলো আজকের এই সরকারি রেশন কার্ড বণ্টন। অবৈধ দালালি ও বিনা কমিশনে সঠিকভাবে চিহ্নিত করা সুবিধা প্রাপকদের হাতে বিজেপি নেতাকর্মীদের দ্বারা। সেদিনের রেশন কার্ড বণ্টনের অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস এবং সহযোগিতায় ছিলেন প্রাক্তন পৌর কমিশনার গোপিকা দেব, কাছাড় জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিত্রা রায় সহ আরও অন্যান্যরা। 2011 যে সেন্সাস হয়েছিল, এই সেন্সাসে ভারতবর্ষে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না, আসাম রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। আর দুর্ভোগটা তখন থেকেই শুরু হয়েছে। আর আমরা লক্ষ্য করেছি যে প্রকৃত অর্থে যারা হিতাধিকারী, যারা রেশন কার্ড পাওয়ার যোগ্য, বিপিএল লেভেলের মানুষ যারা রয়েছেন, গরিব শ্রেণীর মানুষ যারা রয়েছেন, তাদের মধ্যে বিগত দিনের কংগ্রেস সরকার কোনো রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করতে সক্ষম হয়নি। দুর্ভাগ্যবশত একটা রেশন কার্ডের জন্য আপনাদের কংগ্রেসের নেতা, পার্টি নেতা ধরে অনেককেই আপনাদের টাকা দিতে হয়েছে। আর অনেকে টাকা দেওয়ার পরও বছরের পর বছর অপেক্ষা করার পরও আপনার রেশন কার্ড পেতে সক্ষম হন। ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আপনারা লক্ষ্য করেছেন যে এই যে কোভিড সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে আর চাল ডিস্ট্রিবিউশন হয়েছে, ফ্রি চাল দেওয়া হয়েছে। সাংবাদিক স্বদেশ বিশ্বাসের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিলচরের প্রেস ক্লাবে। সাংবাদিক, সমাজচিন্তক স্বদেশ বিশ্বাস এতটা অঞ্চলে জনজীবনে যে অবদান রেখে গিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। শিলচর প্রেস ক্লাবের সহ সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে একসময় তিনি নিষ্ঠার সঙ্গে গুরুদায়িত্ব পালন করে গিয়েছেন। সাংবাদিকতার দায়িত্ব পালনে তার ভূমিকা ছিল অনন্য সাধারণ। বুধবার শিলচর প্রেস ক্লাবে স্বদেশ বিশ্বাস স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই কথাগুলো উঠে আসে। স্মৃতিচারণে এটাও চর্চিত হয় যে ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি মানুষের উত্তরণের লক্ষ্যে কাজ করে গিয়েছেন। স্বদেশ বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, সুকমল দাস প্রমুখ। শঙ্কর দে জানান, আগামী বছর থেকে তাঁর প্রয়াণ বার্ষিকীতে বরাক নাগরিক সংসদের উদ্যোগে স্বদেশ বিশ্বাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বদেশ বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে প্রণতি নিবেদনে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস ক্লাবের প্রাক্তন সহসভাপতি, প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাসের প্রয়াণে তার স্মরণে
শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করছি। শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাস বিভিন্ন সময়ে শিলচর প্রেস ক্লাবে নানা রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গিয়েছেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি আমরা দেখেছি যে একজন সাংবাদিক হিসেবে তিনি সবসময় অত্যন্ত সমাজমনস্ক ছিলেন। এক সময় তিনি দিন পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন যে কিভাবে সমাজ বদলে দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ভেদাভেদ দূর করা যায়। সমাজ চিন্তক স্বদেশ বিশ্বাস আজ আমাদের মধ্যে নেই। অসময়ে চলে যাওয়া আমরা মন থেকে মেনে নিতে পারছি না। অবিভক্ত কাছাড় জেলা আজকের বরাক উপত্যকার সমস্যা নিরসনে তার খড়গদার লেখনীতে সেগুলো ফুটে উঠত এবং সমাজের পশ্চাৎপদ মানুষের অধিকার প্রশ্নে তিনি তার লেখনীর মাধ্যমে সেটা বারবার তুলে ধরেছেন। স্বদেশদা নেই আমাদের মধ্যে, তিনি যা রেখে গেছেন সেটা আজকের প্রজন্মে যারা আমার সাংবাদিক ভাইরা আছে, স্বদেশ বিশ্বাসে সেই মূল্যবোধ সেই আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরি, সেটাকে নিয়ে আমরা চিন্তন করি, নিশ্চয় সমাজ উপকৃত হবে। এবং বড় অসময়ে তাকে চলে যেতে হলো এবং দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন। আজকে তার মৃত্যুতে তার সুখ সন্তপ্ত পরিবারের কাছে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন রাধামাধব কলেজে। শিক্ষার প্রাসঙ্গিকতা বৃহত্তর। ছাত্রছাত্রীদের মানুষ হয়ে ওঠার পেছনে শিক্ষার ভূমিকা অনিবার্য। বুধবার শিলচর রাধামাধব কলেজের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। এদিন আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে লার্নিং ফর লাস্টিং পিস শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে ডক্টর রাহুল চক্রবর্তী আরও বলেন, বাক স্বাধীনতা যদি শুধুমাত্র মানুষের ব্যক্তি স্বার্থে ব্যবহার হয় তবে তা শিক্ষার গুণমানকে অপমানিত করে। তাই সঠিক শিক্ষার গুরুত্ব কোথায় ও কি তার উপরেই এই আন্তর্জাতিক শিক্ষা দিবসের তাৎপর্য। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি যোরহাট নাকছারি কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক ডক্টর কুমোদ ঘোষ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত থেকে উপরোক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বরা। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ও আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। চলে যাব, কিন্তু তোমরা থাকবে, তোমরা মানে তোমাদের জেনারেশন থাকবে। তোমরা হয়তো পাস আউট করে চলে যাবে, কিন্তু তোমাদের পরে যারা থাকবে তারাই কলেজটার সঙ্গে জড়িয়ে থাকবে। যেটা শুধু স্কুল কলেজ দিয়ে নয়, কিন্তু আজকে যে খেলাধুলো গুলো হচ্ছে এটাও কিন্তু একটা শিক্ষার অঙ্গ, শিক্ষার একটা পার্ট। আজকে যেটা সবচেয়ে বড় দরকার, সেটা ইউনাইটেড নেশনে সেটা নিয়েছিল কেন? আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে আমাদের সারা পৃথিবীতে আমরা এত ডেভেলপ হয়েছে, এত টেকনোলজি দিক দিয়ে আমরা এত এগিয়ে গেছি, অথচ আমাদের বেসিক কতগুলো জিনিস কিন্তু এখনো কিন্তু আমাদের যেটাকে বলে আমাদের স্পিচ লিবার্টি, কথা বলার স্বাধীনতা, সেটা অনেক সময় দেখা যায় যে কথা বলার স্বাধীনতা কিন্তু আমরা অনেক সময় ঠিক মতন এটাকে আমরা অ্যাপ্লাই করি না। আমার কথা বলার স্বাধীনতা যদি 100 জন, 200 জন, 500 জন মানুষকে আঘাত করে, আমার কথা বলার স্বাধীনতার জন্য এজিপি সংখ্যালঘু পরিষদ কাছাড় জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হলো বুধবার। এজিপি সংখ্যালঘু পরিষদ কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরীর উপস্থিতিতে বুধবার সংস্থার নতুন কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। এদিন দলীয় কার্যালয়ে দলের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমিতির অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে নবনির্মিত কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করার পাশাপাশি বিভিন্ন পদাধিকারীদের নিযুক্তি দেওয়া হয়। আয়েশা সুলতানা চৌধুরী বলেন, সমগ্র রাজ্য জুড়ে ইতিমধ্যে দলের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিনের অধিবেশনে কাছাড়ের 7টি বিধানসভা সমষ্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ দলের বরাকের প্রভারী সুনীল ডেকা, দলের বরাকের অভিভাবক বিমলেন্দু সিং, জেলা অগপ সভাপতি কবির আহমেদ বরভূয়া প্রমুখ। সংখ্যালঘু নতুন করে কমিটি গঠন হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই ধর্মীয় সংখ্যালঘু জনগণকে, যে অহম গণপরিষদ দল ধর্মীয় সংখ্যালঘু জনগণের পাশে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বিগত দিনে আমরা দেখেছি যে কংগ্রেস দলে কীভাবে সংখ্যালঘু জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করে গিয়েছে। আমি এই অধিবেশনের জড়িয়তে একটা বার্তা দিতে চাই যে অহম গণপরিষদ দল ধর্মনিরপেক্ষ দল, অহম গণপরিষদ দল সাম্প্রতিক রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে না। কাছাড় জেলার জনগণকে বলতে চাই যে কংগ্রেস দলের ভয় রাজনীতি থেকে বের হয়ে এসে, এআইডিএফের সাম্প্রদায়িক রাজনীতি থেকে বের হয়ে এসে আঞ্চলিকতাবাদের রাজনীতিতে যোগদান করবে, এটাই আমি আশা রাখি। আর ভবিষ্যতে অহম গণপরিষদ দলের বেটি আরও শক্তিশালী হবে কাছাড় জেলার। অসম গণপৰিষদ দলৰ ভাতৃ সংগঠন ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ এই বৰাক উপত্যকাত 3খন জিলা গঠন হ'ব। তাৰে আজি কাছাৰ জিলা গঠন হ'ব। ইয়াৰ মাধ্যমেৰে আমি বৰাক উপত্যকাত ধৰ্মীয় সংখ্যালঘু আমাৰ যিটো গোট অসম গণপৰিষদৰ ধৰ্মীয় সংখ্যালঘু গোটটোক এক শক্তিশালী ৰূপত আত্মপ্ৰকাশ কৰিব বুলি মই আশা কৰিছোঁ। যিহেতু অসম গণপৰিষদ দল এটা ধৰ্মনিৰপেক্ষ আঞ্চলিক ৰাজনৈতিক দল, বিশেষকৈ আমাৰ অসম গণপৰিষদ দলটোত থকা যিসকল ধৰ্মীয় সংখ্যালঘু লোক আছে তেওঁলোকক যাতে সদায় সুৰক্ষিত হৈ থাকিব পাৰে, তাৰে চিন্তা চৰ্চাৰে আমি ধৰ্মীয় সংখ্যালঘু গোট আমি গঠন কৰিছিলোঁ। আৰু রিপন দাস মৃত্যুকাণ্ডের অভিযুক্ত কমলেশ গোয়ালার শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা হতভাগা পরিবারের। পৌষ সংক্রান্তির আগের দিন তারাপুর স্টেশন রোডে গাড়ির ধাক্কায় প্রাণ হারান চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাস এবং এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন শঙ্কর দাস। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই পরিবারের লোকেরা অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের কাছে একটি মামলা দায়ের করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের লোকেরা এদিন জানান, পৌষ সংক্রান্তির আগের দিন রিপন দাস ও প্রীতম দাস দুজন মিলে শঙ্কর দাসকে তার ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হন এবং তারাপুর স্টেশন রোডে এসে প্রীতম দাস গাড়ি খুঁজতে যান। এমন সময় হঠাৎ একটি 4 চাকার বাহন দ্রুত গতিতে এসে রিপন দাস ও শঙ্কর দাসকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রীতম দাস বাহন চালককে নামিয়ে হাসপাতালে যাওয়ার কথা বললে অন্য কয়েকজন তাকে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন দাস এবং শঙ্কর দাসের পা ভেঙে যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা স্থানীয় থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার থানায় ডেকে আনেন। নিহত আহতের পরিবারের অভিযোগ, কমলেশ গোয়ালা তাদের দায়ের করা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অভিযুক্ত কমলেশ গোয়ালাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে ঘটনার আসল রহস্য প্রকাশ্যে উঠে আসবে। ঘটনার সুবিচার চেয়ে হতভাগা পরিবারের লোকেরা ঘটনার মুখ্য অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতার করার এদিন প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা। ঘটনা গত রবিবার 14 তারিখে আসছিল, মেরামেরির দিন। আপনার নাম কি? আমার নাম সঞ্জু দাস। আচ্ছা আচ্ছা, ওই দিন আমার লাগাবাড়ির আপনার বাসা কোন জায়গা? আমার বাসা চাঁদমারি রোড, বিআর আম্বেদকর সরণি, আচ্ছা তারাপুর। আচ্ছা, তো লাগাবাসা তার বন্ধু রিপন দাসের, আমার বাইকনার বন্ধু। তো প্রীতম দাসে তার বন্ধুরে নিয়ে কইছে আমার একজন আত্মীয় আছে ভাই, চলো আমরা তারা একটু গাড়ি ছাড়িয়ে দিয়ে অটোতে উঠে দিয়ে আইমু। ওই যেতে আসলো শ্রীকুনা যেতে আসলো। আচ্ছা, কে যেতে আসলো? শ্রীকুনা যেতে আসলো শঙ্কর দাস। আচ্ছা, প্রীতম দাস আর রিপন দাস তার সঙ্গে গেছে। আচ্ছা, প্রীতম দাসে রিপন দাসের সঙ্গে নিয়ে গেছে, কইছে বন্ধু আমার লগে একটু আয়, আমি তারা একটু গাড়িতে উঠে মানে পিকআপ করে দিমু বা শ্রীকুনা দিই। হ্যাঁ, একলা একলা। এরপরে কি হইছে? এরপরে তারাপুর যাওয়ার পরে প্রীতম দাস যখন অটো খুঁজতে গেছে
তখন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ পাইছে যে একটা গাড়ি একটা আওয়াজ পাইছে, আওয়াজ পাইয়া চাইয়া দেখছে যে গাড়ি একটা তারা উড়াই দিছে। তখন পিছন গেছে, যাওয়ার পরে দিকে দেখছে যে গাড়ি যখন উড়াই দিছে দৌড়িয়ে গিয়া গাড়ির ইয়েরে দেখছে, গাড়ির ড্রাইভারে ধরছে, গাড়ির ইয়েটা খুলিয়া ড্রাইভারে ধরছে, দৌড়িয়া কলারে দৌড়িয়া রাস্তাতে নামাইছে। নামাইয়া তারপরে দিকে তখন আশপাশের মানুষ কয়েকজন আইছে, আওয়ার পরে দিকে তারা ওইখানে দৌড়াদৌড়ি করছে। তখন এই জায়গা দিকেই মানে একটু আগেই বলে এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়াতে ছিল, তখন ওই রাস্তার মধ্যে কেউ মৃত্যু হয়েছে। কে মারা গেছে স্পটে? আমার বাইক না রিপন দাস মারা গেছে, আর আরেকজন দাস তার পা ভাঙা গেছে। এরপরে কিন্তু আপনি থানাতে ইসলানি কেস দিছেন? কেস আমরা দিছি। কার উপরে কেস দিছেন? কেস দিছি তো আমরা গাড়ির ইয়েতে মালিকের উপরে কেস দিছি। সর্বভারতীয় জামায়াত উলামার উপসভাপতি হযরত মাওলানা সৈয়দ আজজাদ মদনীকে ব্যাপক সংবর্ধনা শিলচরে। বরাক সফররত সর্বভারতীয় জমিয়ত উলামার উপসভাপতি হযরত মাওলানা সৈয়দ আজজাদ মদনীকে সংবর্ধনা জানানো হলো। শিলচর তোপখানার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে কাছাড় জেলা জমিয়ত উলামার উদ্যোগে সংবর্ধনা জানানো হয়। এছাড়া ভাগাড়হরের হযরত মাওলানা মঈনুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি স্মারক পশমি রুমাল জায়নামাজ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশনের তরফে মাওলানা এম হানিফ লস্কর, বক্তার উদ্দিন লস্কর, সুলাইমান হোসেন লস্কর, মইনুল হক লস্কর, মকবুল হোসেন লস্কর, জুবের হোসেন লস্কর সহ অন্যান্যরা সম্মাননা জানান। সভায় আজজাদ মদনী সাহেব যাতে ভাগাড়হরে ইসলামী সমাবেশ করেন তার জন্য জেলা জমিয়ত উলামার সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে দাবি জানানো হয়। অনুষ্ঠানে আজজাদ মদনীর সঙ্গে ঝাড়খণ্ড জমিয়ত উলামার সম্পাদক মুফতি শাহাবুদ্দিন ও আসাম রাজ্য জমিয়ত উলামার উপসভাপতি মাওলানা মাহমুদুল হাসানকেও সম্মাননা প্রদান করা হয়। এই সংবর্ধনা সভায় কাছাড় জেলা জমিয়তের পক্ষ থেকে বিভিন্ন জন সংবর্ধনা দিয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি সহসভাপতি হযরত সৈয়দ আজজাদ মদনী সাহেবকে এবং ওনার সাথে সাথে ঝাড়খণ্ড জমিয়ত উলামার সম্পাদক মুফতি শিহাবুদ্দিন সাহেবকে, তার সঙ্গে কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে, দারুল উলুম বাসকান্দির শেখুল আলিম হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব, অসংখ্য ওলামা একরাম এখানে উপস্থিত ছিলেন। এবং এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের বাগাডোরে হযরত মাওলানা শেখ মঈনুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকেও পৃথকভাবে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে, একটি রুমাল, মোমেন্টো এবং জায়নামাজ ইত্যাদি দিয়ে আমরা হযরতকে সম্মানিত করেছি। এবং আগামী বছরে আমাদের বাগাডোরে মদনী সাহেবের একটি প্রোগ্রাম দেওয়ার জন্য আমরা কাছাড় জেলা জমিয়তের কাছে আজকে আবেদন রাখছি। বাঙ্গারপাড় রাধেশ্যাম জিউর আশ্রমের বাৎসরিক 16 প্রহর হরিনাম সংকীর্তনের সূচনা হবে আগামী 29 জানুয়ারি। শিলচর শহরতলির ভাঙারপাড় রাধেশ্যাম জিউ আশ্রমের বাৎসরিক উৎসবকে ঘিরে গোটা এলাকায় ধর্মীয় ভাবাবেগের সৃষ্টি হয়েছে। আগামী 29 জানুয়ারি অধিবাস ও কীর্তনের মাধ্যমে সূচনা হবে আশ্রমের 16 প্রহর হরিনাম সংকীর্তনের। হরিনাম সংকীর্তনের 25 বছর পূর্তি উপলক্ষে এবার বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে আয়োজকরা। বুধবার সংবাদ মাধ্যমকে আয়োজকরা জানান, আগামী 28 জানুয়ারি আশ্রমে আয়োজিত হবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়া 29 জানুয়ারি অধিবাসের মাধ্যমে সূচনা হবে আশ্রমের 16 প্রহর হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞানুষ্ঠান। 1 ফেব্রুয়ারি মহন্ত বিদায় ও দধিভাণ্ড ভঞ্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। 25 বছর পূর্তি উপলক্ষে রয়েছে নানা অনুষ্ঠান। আশ্রমের বাৎসরিক উৎসবকে ঘিরে গোটা এলাকা উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। উৎসবে বরাক উপত্যকা ছাড়াও প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মেঘালয় সহ বিভিন্ন স্থান থেকে আসছেন ধর্মপ্রাণ ব্যক্তিবর্গরাও। উপস্থিত থাকবেন নামি দামি বিভিন্ন কীর্তনিয়া দলও। এই হিসাবে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এইবারের 16 প্রহর হরিনাম কীর্তন শুরু হবে 29 জানুয়ারি, কিন্তু তার আগে আমরা 28 জানুয়ারি একটি প্রোগ্রাম করতে চলেছি, যেটা হচ্ছে স্বাস্থ্য শিবির। এবং এই স্বাস্থ্য শিবিরে আমাদের ডাক্তার অমিত কালোয়ার ওনার সঙ্গে প্রায় 40-50 জনের একটি টিম নিয়ে আসবেন এবং
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে স্বাস্থ্য শিবির করা হবে, সবাই উপস্থিত হবেন। তারপরের দিন 29 জানুয়ারি আমাদের আশ্রমের অধিবাস দিয়ে এই 16 হরিনাম যজ্ঞের সূচনা হবে। 31 জানুয়ারি, 30 জানুয়ারি, 31 জানুয়ারি অহরহ হরিনাম কীর্তন চলবে। আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি, যেখানে জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষ আসতে পারে। এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে, চিকিৎসা করা হবে, ফ্রি টেস্টও করা হবে। তার সাথে সাথে এখানের বরাক উপত্যকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শম্ভুধন ধর, ডাক্তার মসরুর আহমেদ, ডাক্তার ডিজে শর্মা, তারপরে রত্নদীপ বসু সব বিভিন্ন প্রায় 40 জন ডাক্তার এখানে আসবেন। আগামী রবিবার দিন সকাল 10টা থেকে আপনারা সবাই আসবেন, জাতি ধর্ম নির্বিশেষে এসে স্বাস্থ্যসেবা উপভোগ করবেন। সঙ্গে আমাদের কীর্তনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সাহায্য সুবিধা কামনা করে ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পিস্তল সহ 2 কুখ্যাত ডাকাত গ্রেফতার, কাটিগড়া পুলিশের হাতে চলছে জিজ্ঞাসাবাদ। সোনাই চন্দ্রপুরের বাসিন্দাদের অসহনীয় জীবনযাপনের করুণ দৃশ্য ক্যামেরাবন্দি। সরকারি প্রকল্পের কিঞ্চিতটুকু জুটছে না তাদের ভাগ্যে, অভিযোগ এলাকাবাসীর। 14 এপ্রিলের আগে নির্বাচন হলে আসামের মানুষ আরও ভালোভাবে বিহু উদযাপন করতে পারবেন বললেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় ক্ষমতায় আসছে বিজেপি প্রত্যয় হিমন্তের। তারাপুর ও তোপখানা গাঁও পঞ্চায়েত সচিব শিলচরের টুলটুল ভট্টাচার্য প্রয়াত। এখনকার মতো বিটিএ নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।